ভালো বেসরকারি প্রতিষ্ঠানকে সরাসরি পুঁজিবাজারে অন্তর্ভুক্তির পরিকল্পনা, লিস্টিং নীতিমালা সংস্কারে কমিটি গঠন। কাঙ্ক্ষিত মাত্রায় গ্যাসের চাপ না থাকায় কমেছে শিল্প উৎপাদন, নিয়মিত কার্যক্রম ব্যাহত হওয়ায় ক্ষতির মুখে উদ্যোক্তা। তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য যুদ্ধ, পাল্টা শুল্ক আরোপের ঘোষণা, মার্ক কার্নি অটোয়ার সাথে আলোচনার পরিকল্পনা নেই ওয়াশিংটনের। আমন্ত্রণ বিজনেস স্টুডিওতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছে রাবেয়া স্মৃতি। ভালো কোম্পানি পুঁজিবাজারে আনতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তাই সরকারি প্রতিষ্ঠানের মতো প্রাইভেট কোম্পানিও সুযোগ পাবে সরাসরি তালিকাভুক্তি। এ লক্ষ্যে লিস্টিং নীতিমালা সংস্কারের জন্য কমিটি গঠন করা হয়েছে। বিএসইসি জানিয়েছে যে নানা প্রতিবন্ধকতা চিহ্নিত করবে এই কমিটি। বিশ্লেষকরাও বলছেন যে সরাসরি তালিকাভুক্তির সুযোগ থাকলে অনেক কোম্পানি বাজারে আসতে পারে, যা ভালো শেয়ারের যোগান বাড়াবে। চাহিদা থাকলেও প্রায় ২.৫ বছর পুঁজিবাজারে আসেনি নতুন কোনো কোম্পানি। জটিল নিয়ম আর দীর্ঘসূত্রিতার কারণে তালিকাভুক্তিতে আগ্রহী নয় ভালো মানের বেসরকারি খাতের প্রতিষ্ঠান। এতে শেয়ার সংকট রয়েছে পুঁজিবাজারে। এ সুযোগ কাজে লাগিয়ে চলছে কারসাজি। পুঁজি খাটিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এ অবস্থার পরিবর্তন চাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ভালো কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তির পথ সহজ করতে চাই সংস্থাটি। এজন্য সংস্কার করা হচ্ছে লিস্টিং নীতিমালা। নতুন নিয়মে সরকারি প্রতিষ্ঠানের ন্যায় সরাসরি তালিকাভুক্তির সুযোগ পাবে বেসরকারি ও বহুজাতিক কোম্পানি। এই কমিটির কাজ হলো যে ডিরেক্ট লিস্টিং তো নর্মালি এটা লিস্টিং রেগুলেশনের কাজ, তার মানে স্টক এক্সচেঞ্জ এই কাজটা করে। তাহলে লিস্টিং রেগুলেশনে কোন কোন জায়গায় এই সংস্কার করলে এই বড় কোম্পানিগুলোকে, সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোকে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে নিয়ে আসা যায়, সেই কাজ, সেই লক্ষ্যে কমিটি কাজ করছে। বেসরকারি কোম্পানি সরাসরি তালিকাভুক্তিতে সরকারি বিধিনিষেধ আছে, যা প্রত্যাহারে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সরকারি মালিকানাধীন কোম্পানি ছাড়া ডিরেক্ট লিস্টিং করা যাচ্ছে না, একটা নিষেধাজ্ঞা রয়েছে সরকারের একটা আদেশের কারণে। সেই বিষয়েও কমিশন সরকারের সাথে প্রয়োজনীয় যেই নির্দেশনা যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে সেটা করেও কিন্তু এই যে প্রাইভেট মালিকানাধীন যে কোম্পানি আমরা বলছি, বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, সেটা নিয়ে আসার জন্য কমিশন উদ্যোগ গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা বলছেন পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ ইতিবাচক। এতে নতুন কোম্পানি নিয়ে আসার ক্ষেত্রে সময়ক্ষেপণ কমবে, ফলে তালিকাভুক্তিতে অনেকেই আগ্রহী হবে। ভালো শেয়ারের যোগান বাড়ানো গেলে পুঁজিবাজারের অস্থিরতাও কমবে। এইটা ভালো উদ্যোগ, সময়টা কম লাগবে এবং যে কোম্পানি সাবস্ক্রিপশন নিতে আসবে বাজার থেকে, সেই কোম্পানি একটা ভালো দাম তার শেয়ারের পেয়ে যাবে, এটা ঠিক। এখন এটার রুল রেগুলেশন কি হবে সেটা হলো দেখার বিষয়। আইপিও করতে অনেক সময় লাগে, হ্যাঁ, আর আইপিও যাদের দরকার নেই, যাদের ক্যাপিটালের দরকার নেই, তারা আইপিওতে যাবে কেন? সেটা তারা খুব ভালো মূল্য পাবে, খুব ভালো দাম পাবে, কারণ এটা তো শেয়ার বাজারের ডিমান্ড সাপ্লাইয়ের মাধ্যমে ডিসকভারি হবে। প্রাইসটা ডিসকভারি কোনো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ঠিক করে দিবে না, এটা মার্কেট প্লেস উইল ডিসাইড ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইন্টারেক্টিভ প্রসেসের মাধ্যমে। তবে বেসরকারি কোম্পানির সরাসরি তালিকাভুক্তিতে দাম নিয়ে কেউ যেন কারসাজি করতে না পারে, এজন্য সতর্ক থাকতে হবে স্টক এক্সচেঞ্জ এবং নিয়ন্ত্রক সংস্থাকে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, একই সাথে আমরা একটু আজকের পুঁজিবাজার লাস্ট আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে কিন্তু আমরা বলছিলাম যে সকাল থেকে বেশ নিম্নমুখী প্রবণতা বিরাজ করছিল ডিএসসি ইন্ডেক্সে, এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শেয়ার বাজার সহ
চট্টগ্রাম শেয়ার বাজারের সূচকেও কিন্তু এক ধরনের পতন হয়েছে এবং সেই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কিন্তু পড়ে গেছে। ঢাকা শেয়ার বাজার ইন্ডেক্স থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আজকে দিন শেষে প্রধান সূচক ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি কিন্তু 63 পয়েন্টের মতো বেড়ে 5722 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসিএস সূচক সেটি 1140 পয়েন্টে রয়েছে 15 পয়েন্টের মতো কমে, এবং দেশ 30 সূচক যেটি সেটি কিন্তু 2145 পয়েন্টে রয়েছে, সেটিও কাছাকাছি 17 পয়েন্টের মতো কমে টোটাল ট্রেড করেছে আজকে ঢাকার শেয়ার বাজার। আজকের লেনদেনের গতিও কিন্তু বেশ কম দেখতে পাচ্ছি আমরা। 711 কোটি 14 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে এখন পর্যন্ত ঢাকার শেয়ার বাজার। যেমনটি বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামেরও পতন হয়েছে আজকে সূচকের পাশাপাশি 324টি কোম্পানির শেয়ারের দামই কিন্তু আজকে কমে গেছে। মাত্র 32টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 30টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দেখে আসি টপ 20তে কী অবস্থা। সেখানে আজকে কিন্তু শার্প ইন্ডাস্ট্রিজ প্রথম অবস্থানে রয়েছে দিন শেষে। আজকে এই কোম্পানিটি সকাল থেকে ট্রেড হয়েছে 34 থেকে 37 টাকার মধ্যে, লাস্ট ট্রেডিং প্রাইস ছিল 34 টাকা 60 পয়সা এবং টোটাল ট্রেড করেছে আজকে শার্প ইন্ডাস্ট্রিজ 36 টাকা 54 পয়সা। এরপরে 25 কোটি 71 লাখ টাকা কিছু বেশি লেনদেনে রানার অটো এই কোম্পানির দ্বিতীয় অবস্থানটি ধরে রেখেছে এবং লাস্ট ট্রেডিং প্রাইস ছিল এই কোম্পানিটির 53 টাকা। এরপরে আমরা দেখতে পাচ্ছি ফরেস্ট কেমিক্যালকে এবং এটি তৃতীয় অবস্থায় নেমে এসেছে প্রায় 23 কোটি 16 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে এবং 19 টাকা 60 পয়সা এই কোম্পানির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল। চট্টগ্রাম শেয়ার বাজার সেখানে যদিও সকাল থেকে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছিলাম, কিন্তু দিনের শেষে এসে সূচকের কিন্তু এক ধরনের পতন হয়েছে। সার্বিক সূচক যেটি সিএসপিআই আজকে সেটি কিন্তু কমেছে এবং পাশাপাশি কমেছে সিএসি এক্স এবং সিএস 30 সূচকও। আজকে টোটাল সার্বিক সূচক সিএসপিআই সেটি কিন্তু 61 পয়েন্টের মতো কমে 15,429 পয়েন্টে অবস্থান করছে। আজকে সিএসি টোটাল ট্রেড করে ফেলেছে 6 কোটি 46 লাখ টাকার মতো এবং আজকে সকাল থেকে টোটাল ট্রেড হয়ে গেছে সিএসিতে 218টি কোম্পানি, এর মধ্যে 149টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম এটি পতন হয়েছে, 48টির দাম বেড়েছে এবং 21টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের লাস্ট আপডেট। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। রাজধানী সহ আশেপাশের কয়েকটি জেলা এবং চট্টগ্রামে গ্যাস সংকটে ভোগান্তি এখনও পর্যন্ত কাটেনি। নরসিংদীতে ঘোড়াশাল পলাশ সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেয়ায় আবাসিক এবং বাণিজ্যিক সংযোগের সরবরাহ একেবারে কম। মাসখানেকেরও বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। বিকল্প জ্বালানি দিয়ে উৎপাদন চালু রাখতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। গ্যাসের চাপ কম থাকায় বন্ধ অনেক সিএনজি পাম্পগুলো। রান্না খাওয়া নিয়ে চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকেরা। নারায়ণগঞ্জ এবং গাজীপুরে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও তা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি, ফলে দুর্ভোগ কাটেনি এখনো পর্যন্ত। একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামেও ভোগান্তিতে পড়েছেন আবাসিক এবং বাণিজ্যিক এলাকার গ্রাহকেরা। 1-2 দিন হইলেও মানে 2-4 ঘন্টা পরে আবার এই জিরোতে এসে পড়ে। আমার ফ্যাক্টরিটা 20 দিন যাবত বন্ধ, এর মধ্যে 2 দিন চালাইতে পারছি রাত্রে বেলা শুধু। আমরা কাজ করতে পারতেছি না, আমাদের অনেকের প্রোডাকশন দিতে পারছি না। 3 থেকে 4 ঘন্টা সিরিয়াল ধরে গ্যাস নেই। এই গ্যাস আমরা বাসায় আসতে যাইতে শেষ হয়ে যায়। প্রায় 5-6 ঘন্টা রোদের মধ্যে দাঁড়ায় থেকে গ্যাস পাই না, গ্যাসের প্রেশার নাই। যে জায়গার মধ্যে 300 টাকার গ্যাস পাবো ওই জায়গার মধ্যে পাই 100 টাকার। সারাদিন 100 টাকা গ্যাস পাই, তারপরও মালিক তো দিতে পারি না, আমরাও খাইতে পারি না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আইনের কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত মানববন্ধনে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে লুটপাট বন্ধে 10 দফা দাবি তুলে ধরেছেন সংগঠনের নেতারা। এ সময় বক্তারা বলেছেন যে বিদ্যুৎ এবং জ্বালানি খাত কোনো মুনাফার ক্ষেত্র নয়, এটি জনগণের মৌলিক অধিকার। নবায়নযোগ্য বিদ্যুতের বেঞ্চমার্ক মূল্যহার গণশুনানির ভিত্তিতে নির্ধারণ এবং ক্যাবের প্রস্তাব অনুযায়ী মূল্য পরিবর্তনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বক্তারা অভিযোগ করেছেন অতিরিক্ত সক্ষমতা এবং অযৌক্তিক ব্যয় বন্ধ না করে বারবার মূল্যহার বাড়ানো এবং সাধারণ মানুষের উপর অন্যায়। সরকারি বেসরকারি খাতে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি জ্বালানি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন। এ সময় বক্তারা পরে মানববন্ধন নিয়ে মাতৃভাষা ইনস্টিটিউটে বিইআরসির গণশুনানিতে প্রবেশ করতে গেলে বাধার মুখে পড়েন ক্যাব নেতারা। আমার অধিকার থাকার কথা না? আমি যদি যুক্তি দিয়ে বলতে পারি দাম কমাও, আমরা মনে করি বিআরসি আইনে পরিবর্তন এলে আমাদের জনগণকে সুযোগ দেওয়া উচিত, যাতে করে আমরা আমাদের দাবি তুলে ধরে দাম কমানোর বিষয়ে আমাদের পরিষ্কার কথা বলতে পারি।
উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষি এবং মৎস্য পণ্যের গুণগত মান এবং নিরাপত্তা নিশ্চিতে আপোষ না করার আহ্বান জানিয়েছেন মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। রাজধানীর বনানীতে অ্যাকোয়াকালচার নলেজ ডের অনুষ্ঠানে তিনি বলেছেন, দেশে প্রায় ৭৫% মানুষ কৃষির সঙ্গে জড়িত। আন্তর্জাতিক বাজারে অবস্থান শক্তিশালী করতে এই খাতে রফতানি বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। এ সময় খাদ্যে ক্ষতিকর উপাদানের উদ্বেগ দূর করতে প্রাকৃতিক এবং পরিবেশ বান্ধব রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ মাটি, পানি এবং বায়ু দূষণ এবং হেভি মেটালের ঝুঁকি কমাতে গবেষকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য উৎপাদনের সমন্বিত উদ্যোগের উপর জোর দিয়েছেন এ সময় বক্তারা। আমরা যদি ইকোনমিকে ডেভেলপ করতে চাই, আমাদেরকে অ্যাগ্রো বেসড প্রোডাক্ট এক্সপোর্ট করতে হবে। অ্যাগ্রো বেসড প্রোডাক্ট এক্সপোর্ট করতে হলে আমাদেরকে মানসম্মত অ্যাগ্রো বেসড প্রোডাক্ট উৎপাদন করতে হবে। উৎপাদন বাড়াতে গিয়ে কোয়ালিটির প্রশ্নে কোনো অবস্থাতেই কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ঝালকাঠি এবং পিরোজপুরে ব্যাঙের ছাতার মতো বাড়ছে সমবায় সমিতি। 2 জেলা জুড়ে সমিতির সংখ্যা প্রায় 1000-এরও বেশি। প্রথমে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে নেওয়া হয় গ্রাহকের কাছ থেকে টাকা, এরপর সব গুটিয়ে লাপাত্তা হয়ে যায় এই চক্রটি। প্রায় 25টি সমিতি এরই মধ্যে কয়েক হাজার মানুষের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে। ঝালকাঠি সদর উপজেলার ডুমুরিয়া বাজারে অফিস খুলে স্থানীয়দের কাছ থেকে টাকা সংগ্রহ করত শিকড় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। গত কয়েকদিন ধরে অফিসে তালা মেরে সটকে পড়েছেন সমিতির লোকজন। গ্রাহকদের অভিযোগ, 4000-এর বেশি মানুষের কাছ থেকে অন্তত 25 কোটি টাকার আমানত সংগ্রহের পর লাপাত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। একই এলাকায় সারথি, স্বদেশ ও ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধেও রয়েছে অর্থ সংগ্রহ করে ফেরত না দেওয়ার অভিযোগ। এমন প্রতারণার তথ্য পাওয়া গেছে ভীমরুলি বাজার, ১৭ কাঠি, কলেজ মোড় ও পূর্ব চাঁদকাঠি সহ জেলার বিভিন্ন এলাকায়। গ্রাহকদের দাবি, শিকড় সমবায় সমিতির সভাপতি সুমন মজুমদার ও সাধারণ সম্পাদক গ্রিন বিশ্বাস বিপুল পরিমাণ টাকা নিয়ে ভারতে পালিয়েছেন। অন্যদিকে পিরোজপুরের ঝালকাঠি উপজেলার আতা এলাকার শ্যামলছায়া কল্যাণ সমিতি, সোনার বাংলা জনকল্যাণ সমিতি ও আতা বহুমুখী সমবায় সমিতির পরিচালক উত্তম মিস্ত্রির বিরুদ্ধেও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। আমার মেয়ে বড় আছে, মেয়ের জন্য রাখছি যে মেয়ের বিয়ে হয়তো টাকাটা আমি খরচ করবো, কিন্তু এখন তো টাকাটা চাইতেছি, টাকাটা আমি পাইতেছি না। এই 2 বছর ধরে আমার কোনো লভ্য অংশ দেয় না। আমার আসল টাকা আমি চাইতেছি 2 বছর আগ থেকে, আমার এই টাকাও দেয় না। 350 সদস্যর 1.5 কোটি টাকা আনি এখানে দিছি। এখন সে পলাতক। আমি এর সুষ্ঠু তদন্ত চাই এবং এর বিচার চাই। সমবায় সমিতির নামে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন কয়েক হাজার মানুষ। অধিকাংশ প্রতিষ্ঠানের কার্যালয় এখন বন্ধ। আমানতের টাকা ফেরত পাওয়ার আশায় গ্রাম থেকে দল বেঁধে পরিচালকদের বাড়িতেও ছুটছেন তারা। 4000 টাকা প্রতি মাসে খুব কষ্ট করে আমার স্বামী মনে করেন রোদে বৃষ্টিতে ভিজে টাকা আমার মেয়ের ভবিষ্যতের জন্য আমি টাকাটা এর কাছে আমি জমা থুইছিলাম। আমি হাঁস মুরগির ডিম বেচা জমিতে কাজ করি, আমি 2টা টাকা থুইছি এই আতা সমিতিতে, উত্তমের সমিতিতে, কিন্তু আমি এই টাকা পাই নাই। শ্যামল ছায়া এনজিওর মালিক, সে 5টা-6টা এনজিও চালায় একটা নাম দিয়া, কিন্তু সে কোনো সদস্যের টাকা দেয় না। 2 জেলায় সমবায় সমিতির সংখ্যা 1000-এর বেশি। মাঠ পর্যায়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঝালকাঠি সমবায় অফিস। এরূপ কোনো বেআইনি যদি কার্যক্রমের সাথে আমাদের এই ঝালকাঠি জেলার কোনো সমবায় সমিতি সম্পৃক্ত থাকে, তাহলে সেই বিষয়তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অন্য জেলারও যদি এরকম থাকে, সংশ্লিষ্ট জেলা সমবায় অফিসের এই বিষয়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। জেলা সমবায় কার্যালয়ের তথ্য বলছে, ঝালকাঠি সদর উপজেলায় 2025-26 অর্থবছরে 18টি সমবায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে, আর 2026-27 অর্থবছরে আরও 127টি সমিতির নিবন্ধন বাতিলের প্রক্রিয়া চলছে। এছাড়াও 2 উপজেলায় অন্তত 50টি সমবায় সমিতির অস্তিত্ব নেই বলে অভিযোগ রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। চিনি উৎপাদনে বছরের পর বছর লোকসান, অথচ একই প্রতিষ্ঠানের ডিস্টিলারি এবং অন্যান্য ইউনিটে একের পর এক মুনাফার রেকর্ড। বলছি চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির কথা। 2025-26 অর্থবছরে এই প্রতিষ্ঠানটির নেট মুনাফা 165 কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধু অ্যালকোহল থেকে এসেছে 224 কোটি টাকা। এর বিপরীতে চিনি কারখানায় লোকসান 60 কোটি টাকারও বেশি। প্রায় 90 বছরের পুরনো রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি।
চিনি উৎপাদনে লোকসান থাকলেও অন্যান্য ইউনিটের আয়ে দিন দিন শক্তিশালী হচ্ছে প্রতিষ্ঠানটি। 2025-26 অর্থবছরের হিসাব বলছে সব ইউনিট মিলিয়ে কেরুর নিট মুনাফা 165 কোটি টাকারও বেশি, যা স্মরণকালের রেকর্ড। এর আগের বছরে কেরু মুনাফা করেছিল 129 কোটি টাকা, সেটি তখন প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ ছিল। তবে সামগ্রিক মুনাফার এই চিত্রের উল্টো পিঠে রয়েছে কেরুর চিনি কারখানা। এবার চিনি উৎপাদন ইউনিটে লোকসান দেখানো হয়েছে 60 কোটি টাকারও বেশি। চিনিতে প্রতিবছর লোকসান হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আখ চাষি ও স্থানীয়রা। চিনিতে লাভ হওয়ার না কারণ হচ্ছে আপনার এই যে রিকভারি কম হওয়ার কারণে। আপনার জাত পরিবর্তন করলে ইনশাল্লাহ আমি মনে করি আপনার চিনি তো লাভ সম্ভব। আপনার এখনকার যেসব আখগুলো এর ভিতরে একমাত্র 16 আখটা ছাড়া 32 এই আখ ছাড়া কোনো আখে আপনার সুগার নেই। বাড়ি বাড়ি যাইতে হবে, গিয়ে তাদেরকে বোঝাইতে হবে ভাই আখ চাষ করেন, আখের দাম বেড়েছে, কিন্তু তারা তো সেভাবে তো করে না। প্রতিবারের মতো এবারও কেরুর মুনাফার সবচেয়ে বড় উৎস ডিস্টিলারি ইউনিট। বিলেতি ও দেশীয় মদ উৎপাদন এবং বিক্রি করে এই ইউনিটে লাভ দেখানো হয়েছে প্রায় 224 কোটি টাকা। মোটামুটি বাজারের চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে এবং এই ডিস্টিলারি এই কেরু অ্যান্ড কোম্পানির এত বেশি মুনাফা অর্জনের পিছনে ডিস্টিলারি ব্যাপক ভূমিকা পালন করছে। ফরেন লিকার উৎপাদন এবং বিক্রয় দুটোই আমরা বিগত অর্থবছরের থেকে 25-26 অর্থবছরে বৃদ্ধি পেয়েছে। মানে 24-25 অর্থবছরে লাভ ছিল 189 কোটি টাকা, এবারে হয়েছে 25-26 অর্থবছরে হয়েছে 223 কোটি টাকা। এছাড়া জৈব সার কারখানা, বাণিজ্যিক খামার, ফার্মাসিউটিক্যালস ইউনিটের মুনাফা উল্লেখযোগ্য। এসব লাভের সাথে লোকসান ও রাজস্ব খাত সমন্বয় করে নিট মুনাফা 165 কোটি টাকা। তবে আগামীতে চিনি খাতের লোকসান আরও কমিয়ে প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে দাবি কেরু কর্তৃপক্ষের। এই প্রকল্পটি যদি এবছর আমরা সম্ভব সঠিকভাবে চালাতে পারি, ইনশাল্লাহ আমাদের লসের পরিমাণটা কমবে। কারণ আমরা আশা করছি যে আমাদের রিকভারিটা কিছুটা বাড়বে, আর চাষির আখও যদি এর সাথে আমরা বেশি পরিমাণে পাই তাহলে আমাদের চিনির পরিমাণটাও বাড়বে আর আখের লসের পরিমাণটাও কমবে। এখন দেখার বিষয় ভবিষ্যতে চিনি উৎপাদনে লোকসান কমিয়ে প্রতিষ্ঠানটি তার সামগ্রিক মুনাফাকে আরও কতটা বাড়াতে পারে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। দর্শক, এই পর্যায়ে সময় আবার একটি বিরতি নিবার আমাদের সঙ্গে থাকুন। আন্তর্জাতিক প্রসঙ্গ। সময় যতই গড়াচ্ছে তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য যুদ্ধ। প্রভাবশালী মিত্রের বিরুদ্ধে বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে অটোয়া। ডলারের জবাব ডলারে, অর্থাৎ মার্কিন শুল্কের জবাব পাল্টা শুল্কারোপের মাধ্যমে দেওয়ার ঘোষণা দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির। ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্তে সমর্থন দিচ্ছে দেশটির প্রাদেশিক প্রধানরাও। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে নতুন করে কানাডার সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই তাদের। বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই তুঙ্গে যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্কের উত্তেজনা। পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়ে সম্পর্ক আরও তিক্ত করে তুলছে দুপক্ষই। যুক্তরাষ্ট্রের 50% ট্যারিফের জবাবে সমপরিমাণ পাল্টা শুল্কের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। জানান ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালী যন্ত্রপাতি, কৃষি সরঞ্জাম, কাগজ এবং ইলেকট্রনিক্সের মতো খাতগুলোতে আরোপ করা হবে এই শুল্ক, যা কার্যকর হবে আগামী 8 সেপ্টেম্বর থেকে। তাদের প্রস্তাব অগ্রহণযোগ্য, তাই কানাডা ওয়াশিংটনের নতুন শুল্কে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে, অর্থাৎ ডলারের বিনিময়ে ডলার। সামনে আমরা এই নতুন শুল্ক ব্যবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করব। লেবার ডে পরবর্তী মঙ্গলবার থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। অর্থনীতি ব্যাপক চাপে থাকলেও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে সমর্থন দিচ্ছে দেশটির প্রাদেশিক প্রধানরা। প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বাস করা যায় না। তিনি বারবার খেলার নিয়ম বা গোলপোস্ট পরিবর্তন করেন। তার সম্পর্কে বলতে গেলে তিনি এমন এক মানুষ যিনি প্রথম দিন আপনার দুপুরের খাবারের টাকা হাতিয়ে নেবে, এরপর চুরি করবে আপনার মাথার টুপি। তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে কানাডার সাথে নতুন করে বাণিজ্য আলোচনার পরিকল্পনা নেই তাদের। অটোয়ার পাল্টা শুল্কারোপ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে দেশটি।
কানাডার সাথে নতুন কোনো আলোচনার পরিকল্পনা আমাদের নেই। মনে রাখবেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন একটি বাণিজ্য নীতি প্রবর্তন করলেন, তখন চীন ও কানাডা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছিল। তারা চাইলে আরো ভালো একটি চুক্তি করতে পারত, কিন্তু তারা তা চায়নি। স্থানীয় সময় গত শুক্রবার ওয়াশিংটনে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য চুক্তির আলোচনা। এর পরপরই বেশ কিছু কানাডিয়ান পণ্যে 50% শুল্ক আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।